মিয়ানমার সীমান্তে সজাগ বিজিবি ও কোস্ট গার্ড, সেনাপ্রধান জানান প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। ঈদযাত্রায় গাড়ির চাপে মহাসড়কে ধীরগতি, চন্দ্রায় যানজটে ভোগান্তি, বাস না পেয়ে ট্রাক পিকআপে চড়ছেন অনেকে। ঈদের একদিন আগে জমে উঠেছে কোরবানির পশুর হাট, চাহিদার চেয়ে সরবরাহ বেশি হলেও অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ। বৃষ্টির ঢলে অস্বাভাবিক হারে বেড়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি, ডুবছে গ্রামীণ সড়ক, স্থানীয়দের মধ্যে আতঙ্ক। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তার বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং কোস্ট গার্ড আছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে শরীয়তপুরের জাজিরায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, যদি বহিঃশত্রু আক্রমণ করে তাহলে প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় তৎপর জানিয়ে তিনি বলেন, দেশের যে কোনো জরুরি পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে। নয়াপদাতিক ডিভিশনের একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, সীমান্তে বিজিবি আছে, তারা পরিস্থিতি দেখছে, এর চেয়ে উত্তেজনা আরও বাড়লে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রথম কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের যখন আল্লাহ না করুক এরকম যদি কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা সক্ষম নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। সেন্ট মার্টিন দখলে মিয়ানমারের যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে, সেই সামর্থ্য বাংলাদেশের আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এই সংকটের জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সম্প্রতি সেন্ট মার্টিন থেকে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাওয়ার খবর আসে নানা মাধ্যমে। সীমান্তে গোলাগুলির কারণে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচল। পরে বিকল্প পথে সেখানে খাবার নিয়ে যায় একটি বেসরকারি জাহাজ। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনেও উঠে সে প্রসঙ্গ। জবাবে ওবায়দুল কাদের জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ কারণে দেশে সংকট দেখা দেয়া দুঃখজনক। তবে মিয়ানমার সেন্ট মার্টিন দখলের চেষ্টা করলে তা প্রতিরোধের সক্ষমতা বাংলাদেশের আছে। ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি, সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল। তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম। আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। তবে এ প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, এ সংকটের কারণ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি। কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। এ সময় দেশের সার্বভৌম অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। তরুণ যুবক যারা, এদিকে কিন্তু নামিয়ে আনতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদযাত্রায় গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কমেছে চলার গতি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের চান্দনা চৌরাস্তা এলাকায় পড়তে হচ্ছে যানজটে। তবে অন্যান্য মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই তেমন কোনো ভোগান্তি। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ। তবে সড়কে অতিরিক্ত গাড়ির চাপসহ নানা কারণে কমে যাচ্ছে তাদের চলার গতি। বাড়তি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীদের গন্তব্যে পৌঁছার অপেক্ষা বাড়াচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। গাড়ি থামে না, গাড়ি উড়াইতে উঠতে পারি না, আমি কি করবো, রাস্তায় দাঁড়ায় রয়েছি। আর হলো 150 টাকা, নিতেছি 300 টাকা, তারপরও সিট নাই, দাঁড়ানোর অবস্থায়। নষ্ট হওয়ার সাথে সাথে আমরা সরিয়ে নিতে পারছি এবং যে কোনো ধরনের যে কোনো জায়গায় যত্রতত্র উঠানামা এগুলো আমরা বন্ধ রাখতে পেরেছি। উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো গতি পাচ্ছে না ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের অংশে। যানবাহনের চাপের সঙ্গে গাড়ি বিকল হলে বাড়ছে বিপত্তি। তবে সেতুর ওপারে সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। এমন চালক ভাইদের কষ্ট হচ্ছে জ্যামের জন্য, একটা অন্যরকম অবস্থা। ওই পাশে দেখলাম রাস্তার কাজ চলতেছে, তো এটা যদি খুব তাড়াতাড়ি নির্মাণটা সম্পূর্ণ হইতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। যানবাহনের দীর্ঘ সারি নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায়। বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করেও বাড়ির পথে রওনা হতে দেখা গেছে অনেককে। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও দেখা গেছে বেশ। তবে যানজট বা যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশ ও নবীনগর চন্দ্রা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও চোখে পড়েনি যানজট। পাটুরিয়া দৌলদিয়ার নৌরুট ব্যবহারকারী যানবাহনও গন্তব্যে যাচ্ছে নির্বিঘ্নে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ঈদযাত্রা মহাসড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাড়ির চাপ কেমন এখন? এবং আমরা সকাল থেকেই দেখছিলাম যে সেখানে খুবই ধীর গতিতে গাড়ি চলছে, বর্তমানে কেমন পরিস্থিতি দেখছেন? দেখুন, ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সবগুলো গাড়ি কিন্তু চন্দ্রা ত্রিপুর এলাকায় এসে তার যে নিজের গতি সেই গতিটা হারাচ্ছে এবং এখানে যে গাড়িগুলো ঢাকা থেকে এসে যাত্রীর জন্য অপেক্ষা করছে সবগুলো গাড়িতে কিন্তু উপচে পড়া ভিড় এবং ভিতরে অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন এবং আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে চন্দ্রা ত্রিপুর এলাকায় মানুষের উপস্থিতি সকালে যেরকম ছিল তার তুলনায় অনেক গুণ বেড়ে গেছে এখন। এবং এটির কারণ হচ্ছে যে তৈরি পোশাক কারখানা যেগুলো ছিল অবশিষ্ট ছুটি দেওয়ার বাকি সেগুলো কিন্তু আজকে সবগুলোই ছুটি দেওয়া হয়েছে এবং শেষ কর্মদিবস পালন করে শ্রমিকরা কিন্তু এখন একযোগে বাড়ি ফিরতে শুরু করছেন। ফলে কয়েক গুণ মানুষের বেশি চাপ কিন্তু মহাসড়কে রয়েছে এবং একই সঙ্গে গাড়ির চাপও কয়েক গুণ বেড়ে গেছে। ফলে চন্দ্রা ত্রিপুর এলাকায় যে গাড়ির গতি সেটি কিন্তু স্বাভাবিক বলা চলে না। অন্তত 10 কিলোমিটার ঘন্টায় যে গতি সেই গতিতে গাড়ি চলাচল করছে এবং অনেক জায়গায় কিন্তু গাড়ি থেমে আছে। বিশেষ করে যে গাড়িগুলো পার্কিং করা রাখা ছিল শ্রমিকদের জন্য সেই গাড়ির লম্বা সারি যেমন রয়েছে তেমনি ঢাকা থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু লম্বা সারি এখানে রয়েছে। পাশাপাশি এখানে উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো আসছে ঢাকামুখী সেই গাড়িরও কিন্তু গতি অনেকটাই কম। কারণ হচ্ছে যে এখানে পশুবাহী ট্রাকের উপস্থিতি রয়েছে, পশুবাহী ট্রাকও কিন্তু আসছে। ফলে এই যে চন্দ্রা ত্রিপুর এলাকায় এখানে আমরা যেদিকেই তাকাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি এবং একই সঙ্গে মানুষের উপস্থিতি, মানুষ হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে রাস্তায় নেমে এসেছেন এবং যেভাবে পারছেন তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং এখানে আমরা যেটি দেখেছি যে এখানে যাত্রী বেশি থাকায় এবং পরিবহন কম থাকায় অনেক মানুষ কিন্তু পিকআপে করে ট্রাকে করে খোলা লরিতে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এখন গন্তব্যে পাড়ি দিচ্ছেন। বলা চলে যে এখন মানুষের মধ্যে একটাই তাড়না, সেটি হচ্ছে তারা কিভাবে শেষ মুহূর্তে বাড়ি পৌঁছতে পারেন এবং সেই ব্যাপারটি মাথায় রেখে তারা কিন্তু এখন বাড়ি ফিরতে শুরু করছেন। এবং যাত্রীরা যেটা অভিযোগ করছেন যে সকালে যে এখানে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ এবং এখানে যে বাসগুলো আসছে সেখানে যাত্রী তুলনায় গাড়ি কম এবং সে কারণে অনেকে কিন্তু এখান থেকে গাড়িতে উঠতে পারছে না। যেহেতু ঢাকা থেকে এই কাউন্টারগুলো টিকিট কেটে যাত্রী এখানে উঠছেন, ফলে ঢাকা থেকে যাত্রী বোঝাই করে আসার পর আসলে চন্দ্রা থেকে যে যাত্রীগুলো ছিল তারা তেমন সুযোগ পাচ্ছে না। ফলে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এখন ছুটছেন বিভিন্ন পিকআপ লরিতে ট্রাকে করে এবং এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষের যে কাঙ্ক্ষিত গাড়ি সেটির জন্য অপেক্ষা করতে হচ্ছে। অনেকে স্ত্রী পরিজন নিয়ে এসেছেন, স্বজন
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা বাড়ি যাচ্ছেন, কিন্তু তাদের যে বাড়ি ফেরার নিশ্চয়তা সেটি কিন্তু গাড়ির কারণে তারা পাচ্ছে না। অনেক গাড়ি কম থাকায় হাজার হাজার মানুষ কিন্তু আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে রাস্তায় অবস্থান নিয়েছেন এবং অনেকে 3 থেকে 4 ঘন্টা এই রাস্তায় আছেন। এবং সকালের দিকে ভাড়া নিয়ে যাত্রীদের খুব থাকলেও এখন যাত্রীরা যেটি বলছেন যে ভাড়া কম বা বেশি নয়, তারা গাড়ি চাচ্ছেন যে কোনোভাবে হোক এই চন্দ্রা ত্রিমূর থেকে তারা যেতে চাচ্ছেন এবং তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা পাড়ি দিতে চাচ্ছেন এবং যে কোনো উপায়ে তারা এই বিষয়টি চাচ্ছেন। এবং পুলিশের পক্ষ থেকে এখানে যেটি বলা হচ্ছে যে গাড়ির যেভাবে বেড়েছে সঙ্গে সঙ্গে মানুষের চাপ থাকায় এই যে চন্দ্রা ত্রিমূর এলাকায়, সেই ত্রিমূর এলাকায় কিন্তু স্বাভাবিক গতিতে গাড়ি চলতে পারছে না, ফলে এখানে গাড়ির যে লম্বা সারি সেটি তৈরি হয়েছে। যদিও চন্দ্রা ত্রিমূর এলাকা ছাড়া এবং আশেপাশের কিছু এলাকা ছাড়া বাকি অংশে গাড়ির গতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং পুলিশ প্রশাসন বলছে যে তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে যানজট যাতে না লাগে, দীর্ঘ সময় যাতে মানুষের ভোগান্তি না হয় সেই ব্যাপারটি তারা চিন্তা করে এখানে ট্রাফিক ব্যবস্থা করছেন এবং গাড়িগুলো যেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পারে সেইভাবে তারা গাড়িগুলোকে এখান থেকে পাস করার জন্য ব্যবস্থা নিচ্ছেন। এবং এই বিভিন্ন পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, হাইওয়ে পুলিশ কাজ করছে, সড়ক বিভাগের যারা স্বেচ্ছাসেবী ছিল তারাও কিন্তু কাজ করছে। কিন্তু তারপরও যে গাড়ির যে উপস্থিতি, গাড়ির যে চাপ সেটি কিন্তু তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু যে সড়কটির ধারণ ক্ষমতা তার থেকে 3 থেকে 4 গুণ গাড়ি এখানে রয়েছে, ফলে এখানে স্বাভাবিকভাবে গাড়ির কিন্তু গতি অনেকটাই কম এবং সেই কারণে দুর্ভোগ এই অংশে রয়েছে। একইভাবে যে গাজীপুর থেকে যে গাড়িগুলো আসছে ফ্লাইওভার ব্যবহার করে সেখানেও কিন্তু গাড়ির জটলা তৈরি হচ্ছে এবং গাড়ির ধীরগতি রয়েছে, ফলে বলা চলে যে চন্দ্রা ত্রিমূর এবং আশেপাশের এলাকায় মানুষের ভোগান্তির মাত্রা রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গরমকাল এবং এই গরমে অনেকেই নাভিশ্বাস অবস্থায় রয়েছে, ঘন্টার পর ঘন্টা তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন কখন তাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি আসবে এবং সুযোগ পেয়ে তারা তাদের গন্তব্যে যেতে পারবে, সেই লক্ষ্যে কিন্তু মানুষ এখন অপেক্ষা করছে এই চন্দ্রা ত্রিমূর এলাকায়। এই ছিল গাজীপুরের চন্দ্রা ত্রিমূর এলাকার সর্বশেষ খবর। আবুল হাসান, আপনি সাথেই থাকুন। এবারে পদ্মা সেতু সহ মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আমরা দেখছিলাম যে গাজীপুরের চন্দ্রাতে একেবারে অসহনীয় অবস্থান উত্তরবঙ্গগামী মানুষের, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গগামী মানুষের আসলে কতটা ভিড় দেখছেন এবং পরবর্তীতে পদ্মা সেতুতে আসলে সেখানে যানবাহনের পরিস্থিতি কেমন জানতে পেরেছেন? দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় একেবারে ভিন্ন চিত্র গাজীপুরের চাইতে। এখানে সকাল থেকে আমরা যেটি দেখেছি খুব স্বাভাবিকভাবেই অন্য দিনের মতোই কিন্তু গাড়ির চাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। অন্যান্য দিন টোল প্লাজার বা টোল কর্তৃপক্ষ যতটুকু গাড়িকে তারা পারাপার করে থাকেন ঠিক সেই রকমই চাপ লক্ষ্য করতে পেরেছি। গতদিন যেই সকালবেলা আমরা অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ্য করতে পেরেছিলাম সেটির একেবারে ব্যতিক্রম চিত্র কিন্তু আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি। দূরপাল্লার গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের যে একটি ব্যাপক উপস্থিতি গত দিন দেখা গিয়েছিল সেটি কিন্তু একেবারে ভিন্ন। একেবারে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় ধীর গতিতে টোল প্লাজা যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু টোল সংগ্রহ করছেন। তাদের আজকের এই যে টোল সংগ্রহ করবার জন্য কোনো রকম কিন্তু হিমশিম খেতে হচ্ছে না, খুব স্বাভাবিক গতিতেই কিন্তু তারা টোল সংগ্রহ করতে পারছেন। দূরপাল্লার গণপরিবহনগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি মোটরসাইকেলের জন্য যে আলাদা করে 2টি লেন করা হয়েছিল এবং 2টি বুথ করা হয়েছিল সেই বুথগুলো 2টি এখনো রয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে টোল কর্তৃপক্ষ বলছেন একটি গাড়ি থেকে টোল সংগ্রহ করতে 5 থেকে 6 সেকেন্ডের সময় নিচ্ছেন। 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কিন্তু একটি গাড়ি টোল প্লাজা অতিক্রম করে কিন্তু তারা চলে যেতে পারছেন পদ্মা সেতুতে। মুন্সিগঞ্জের এই যে পদ্মা সেতু এলাকার মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে ঘরমুখ মানুষের আমার কাছে ছিল সর্বশেষ। জিতুরা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। কোরবানির আর মাত্র একদিন বাকি, সারা দেশের হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। চাহিদার চেয়ে পশুর সরবরাহ বেশি, ক্রেতাদের অভিযোগ অতিরিক্ত দাম হাঁকছেন বিক্রেতারা। হাটের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা, জাল টাকা রোধে রয়েছে কঠোর নজরদারি। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে। বড় গরুর চেয়ে মাঝারি গরু কিনতেই বেশি আগ্রহ ক্রেতাদের। রাজশাহী নগরীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট।
এখানে 5 থেকে 8 মণ ওজনের গরু 1.5 লাখ থেকে 3 লাখ টাকা, আর মাঝারি আকারের গরু মিলছে 80,000 থেকে 1,20,000-এর মধ্যে। গরুর দাম একটু বেশি, এখন বুঝতে পারছেন বাজার খাবার দাম বেশি। 1 লাখের নিচে সেটা গরু চাই 1.5 লাখ টাকা, ওজন হবে ধরেন 3 মণ, চা বসতে মনে করেন 4 মণের দাম। চট্টগ্রামে পশুর হাটে জমজমাট বেচাকেনা, বাজারে ছোট বড় মাঝারি আকারের গরু এনেছেন ব্যাপারীরা। মনে হচ্ছে প্রাইস আগের তুলনায় অনেক বেশি, মানে মানুষের নাগালের বাইরে বলে মনে হচ্ছে। বরিশালে কোরবানির হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশি, একই অবস্থা জামালপুরেও। গতবার অনেক বেশি গরুর ব্যাপারীরা যেভাবে দাম চাচ্ছে, আমাদের প্রতি উত্তরে দাম বলতেই ভয় লাগছে। খুলনায় সাধ্যের মধ্যে পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। বগুড়ার শেরপুরে ক্রেতাদের পছন্দের তালিকায় ছোট ও মাঝারি গরু 50 কেজি 60 কেজি সকলে নিয়ে যাচ্ছে, আর বড় গরুগুলো ধরতে খুব সমস্যা হচ্ছে। হাটে পশু চিকিৎসায় সবসময় সহায়তার কথা জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং এখানে আমাদের প্রত্যেকটা হাটেই কিন্তু একটা ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, এবং এই ভেটেরিনারি মেডিকেল টিম মূলত ওখানে আসার পথে বা কোনো কারণে যদি কোনো গরু আহত হয় বা ইনজুর্ড হয়, সেক্ষেত্রে তাদের সেবা প্রদান করবে। পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনেক হাটে জাল টাকা শনাক্তে মেশিন বসিয়েছে পুলিশ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি পশুর হাট নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আহসান রিটন। রিটন, একদিন পরই ঈদ, সেক্ষেত্রে জমজমাট ঈদ গরুর হাট বাজার হওয়ার কথা, আসলে সেক্ষেত্রে কেমন দেখছেন সেখানকার ক্রেতা বিক্রেতার উপস্থিতি? আহসান রিটন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? একটু দেখো না। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা এই মুহূর্তে জানাতে পারছি না। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে 52 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ছাতক পয়েন্টে পানি বিপদসীমার 19 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। শনিবার সকালে মাত্র 3 ঘন্টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। এছাড়া ছাতক পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 513 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার কারণে সুরমা নদীতে এখন প্রবাহিত হচ্ছে অস্বাভাবিক পানি। সুনামগঞ্জে বন্যাটা নির্ভর করে মূলত চেরাপুঞ্জির বৃষ্টিপাতের উপরে। এটি যদি কন্টিনিউ করে তাহলে আগাম বন্যা তাহলে বন্যার পরিস্থিতির অবনতি হতে পারে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদি কন্টিনিউ 349 বা 300-র উপরে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে ডেঞ্জার লেভেল অতিক্রম করতে পারে। সুরমা নদীর পানি বাড়ায় ডুবে গেছে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামীণ সড়ক। এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। অতিরিক্ত পানি বাড়তেছে, আপনারা দেখতেছেন অনেক পানি আজকে বাড়ছে। আমরা পানি বাড়তেছে, গড় আমরা গড় নিচা গড় বাঁধছি না, পানিটা বন হাওরের মাঝে আমরা বাড়িটারি বাঁধছি না, আমরা কি কারণে থাকতাম আমরা। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজার মালিক সমিতির সাথে বসে আমরা ঠিক করেছি যেন এই ধরনের কোনো দুর্যোগ হলে তারা আমাদেরকে এই প্রয়োজনীয় পণ্যগুলো সরবরাহ করে। এছাড়া যে কোনো ধরনের দুর্যোগের ক্ষেত্রে, বিশেষ করে সুনামগঞ্জ এলাকায় বন্যার ক্ষেত্রে নৌকার প্রয়োজন হয়, আমরা নৌকা, স্পিডবোট এগুলো একটি তালিকা তৈরি করেছি। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতে গত 2022 সালের 15 জুন জেলার শতভাগ বসতভিটা পানিতে তলিয়ে গিয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জে আজ খুলে দেওয়া হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দ করা সাভানা পার্ক। সকাল 8টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হয়েছে। পার্কের সব আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান জানান, 10 দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতো 100 টাকা গেট ফি দিয়ে পার্কের ভিতরে ঢোকা এবং ঘুরতে পারবেন। বিনোদনের জন্য পার্কের রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে। গত 4 জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সারা বছর চাপ না থাকলেও কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বাড়ে কামারপল্লীর বাসিন্দাদের। তবে রেডিমেড ছুরি চাপাতির সহজলভ্য হওয়ায় আগের চেয়ে বেচাকেনা কমেছে। এর মধ্যে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় এবারে লোকসানের আশঙ্কা বেড়েছে কামারদের। দুদিন পরেই কোরবানির ঈদ, তবে তার আমেজ নেই নাটোরের কামারপাড়ায়। ক্রেতা কম থাকায় নেই আগের সে ব্যস্ততাও।
নতুন কেনার চাইতে পুরনো ছুরি চাপাতি ধার দিতে বেশি আসছেন ক্রেতারা। তাই নতুন করে হাসুয়া ছুরি চাপাতি দা বটি তৈরির কাজ কম বলছেন কারিগররা। এবার আমাদের কাজ মানে পুরাতন কাজ হচ্ছে মোটামুটি, তবে কিনা বেচা নাই। ঈদ উপলক্ষে 10-15 দিন আগের থেকে যে কাজটা হয়ে থাকে এবার সে কাজটা নাই। যশোর শহরের বড়বাজার, ঝালাইপট্টি, মনিহার বাস টার্মিনাল সংলগ্ন এলাকা, রেলবাজার সহ জেলায় এখনও টিকে আছেন হাজারের বেশি কামার। তারা বলছেন লোহা ও কয়লার দাম বেশি। এছাড়াও বেড়েছে চীনের ছুরি চাপাতির ব্যবহার, তাই বিক্রি কমেছে। বাপ দাদারা কইরা এসেছে, তাই আমরা করতেছি, কোনো রকম পেটে ভাতে হচ্ছে আমাদের। কয়লার দাম এখন বাড়তি, বুঝলেন। এখন মনে করেন যে কাজ করে আমাদের মানে লসই হচ্ছে বেশিরভাগ। আমাদের হাতে তৈরি করতে গেলে 400 টাকা খরচ আসে 1 কেজিতে, তাতে করে আমাদের কাছ থেকে লোকে কেনে না। 300 টাকা কেজি হলে বাজারে ওপেনভাবে পাওয়া যায়। একই অবস্থা ঝিনাইদহ, শেরপুরেও। ঝামেলা এড়াতে রেডিমেড ছুরি চাপাতির কেনার আগ্রহ বাড়ছে বলছেন ক্রেতারা। যা কিছু লাগে, ছুরি কাঁচি যা লাগে সবই আমরা রেডিমেড পাচ্ছি, সেজন্য এখন আর মানুষ কামারের দোকানে তেমন যাইতে চায় না। এখানে এসে আপনার দামও একটু কম পাওয়া যায়, সময়টা একটু সেভ হয়। কিন্তু আমি করে ভাই চাইলে যে জিনিসটা মজবুত জিনিসটা পা, কিন্তু কাস্টমার কম পায়, দেখা যায় ওই রেডিমেড 2-1 দিন নাকি চালাই না। আমার অবস্থা খুবই খারাপ। পৈতৃক পেশা টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি কামারদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিকূল পরিস্থিতিতে মৃতপ্রায় খুলনার কাঁচা চামড়ার ব্যবসা। টিকে আছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। পুঁজি সংকটে ঢুকছেন তারাও। ট্যানারি মালিকদের কাছে বকেয়া আদায় করতে না পেরে বিপাকে তারা। এমন পরিস্থিতিতে বেড়েছে চামড়া পাচারের আশঙ্কা। কোরবানির ঈদ এলেই খুলনা শেরেবাংলা রোডের চামড়া পট্টিতে বাড়ে ব্যস্ততা। তবে চিরচেনা রূপের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য অনেক। আগে যেখানে 50 থেকে 60 জন ব্যবসায়ী চামড়া বেচাকেনা করতেন, এখন সেখানে ব্যবসায়ীর সংখ্যা 10 থেকে 15 জন। বাজার পরিস্থিতির কারণে 2000 সালের পর থেকে কমতে থাকে চামড়া ব্যবসায়ীর সংখ্যা। যারা টিকে আছেন ট্যানারি মালিকদের কাছে বকেয়া আদায় না হওয়ায় পুঁজি সংকটে ঢুকছেন তারাও। এখন কোরবানির ঈদের মৌসুমে 20 থেকে 30 হাজার চামড়া সংগ্রহ করতে পারেন শেরেবাংলা রোডের চামড়া পট্টির ব্যবসায়ীরা। অ্যাসোসিয়েশনের সঙ্গে কেন বসা হচ্ছে না যে তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের বকেয়া টাকার বিষয়টা ডে বাই ডে ঝুলন্ত অবস্থায় আছে, অনেকে দেউলিয়া হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে চামড়া পাচারের আশঙ্কাও দেখছেন ব্যবসায়ীরা। একটা চামড়া এনে যে লবণ দিচ্ছে, সে লবণের দাম হলো বেশি। তারপর খাসির চামড়া তো কোনো দামই নেই। একটা খাসির চামড়া আপনার বিনামূল্যে দিয়ে তাতে যে লবণ দেওয়া হয়, 2-3 কেজি লবণ লাগে, সে লবণের দামে চামড়া আসে না। যার জন্য এইটা, আর এটা পাচার হওয়ার অন্যতম কারণ এইটাই যে আমাদের পার্শ্ববর্তী দেশে যে এর থেকে আমাদের থেকে ডবল চামড়ার দাম। তবে চামড়া পাচার রোধে সতর্ক থাকার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা মহানগরী থেকে সকল চামড়া যেগুলো কোরবানির পরে সংগ্রহ করা হবে সবগুলোই ঢাকামুখী হবে, যাতে করে আমাদের এই অন্যতম রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত না হয় এবং দেশের শিল্প প্রতিষ্ঠান যেটি আছে সেটিও যদি রক্ষা হয়। প্রতি বছরের মতো এবারও পশুর চামড়া নির্ধারণ করে দিয়েছে সরকার, তবে মাঠ পর্যায়ে বেচাকেনা হয় না সেই দামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাংবাদিক নাদিম হত্যার 1 বছর পার হলেও মামলার তদন্ত কাজ শেষ করতে পারেনি সিআইডি। এখনও গ্রেফতার হয়নি দ্বিতীয় আসামি চেয়ারম্যানের ছেলে রিফাত। মামলার অগ্রগতি নিয়ে হতাশায় নিহত নাদিমের পরিবার। গত বছরের 14 জুন রাতে জামালপুরের বকশীগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যার 1 বছর পার হলেও মামলার অগ্রগতি নেই। পরিবারের অভিযোগ, হামলার ঘটনা সিসিটিভি ক্যামেরাতে স্পষ্ট থাকলেও তদন্ত কাজ চলছে ধীর গতিতে। এমনকি জামিনে বেরিয়ে নাদিমের পরিবারকে হুমকি দিচ্ছে আসামিরা। দ্বিতীয় আসামি চেয়ারম্যানের ছেলে রিফাত গ্রেপ্তার না হয় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। জামিনে আসার পরে নাম কাটার জন্য বা মামলা ওঠানোর জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। আমরা স্বাভাবিক চলাফেরা বা জীবনযাপন করতে পারছি না। ইচ্ছাকৃতভাবে ধরনা, নাহলে এটা তো বাংলাদেশেই আছে, এই লোকটা, এই রিফাত তো বাংলাদেশেই আছে। সকল আসামির সর্বোচ্চ শাস্তি চাই এবং খুব দ্রুত সময়ের মধ্যে মামলার যাতে চার্জশিট হয় এবং মামলাটা যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায় সেই আশা করি। তদন্ত কাজ শেষ না হয় মামলার কার্যক্রমে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। নাদিম হত্যা মামলার পুলিশের এই নিষ্ক্রিয়তা, ধীর গতি
এটা এই বিচারকে ক্ষতিগ্রস্ত করতেছে এবং ন্যায় বিচারকে বিঘ্নিত করতেছে। অনুমতি না থাকায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিআই। মামলায় 17 জন গ্রেপ্তার হলেও এখন কারাগারে আছে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ 7 জন। বাকি আসামিরা জামিনে থাকলেও পলাতক চেয়ারম্যানের ছেলে রিফাত সহ কয়েকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাংবাদিক নাদিম হত্যার 1 বছর পূর্তিতে নানা কর্মসূচি পালন করেছে জামালপুরের সাংবাদিকরা। সকালে শহরের শহীদ হারুন সড়কে জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসবের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলের পর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ঘটনার 1 বছর পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সিআইডি। মামলার আসামিদের গ্রেফতার না করে উল্টো চার্জশিট থেকে বাদ দেওয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন বক্তারা। গত বছরের 14 জুন বক্সিগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলায় আহত হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুমিল্লা সুয়াগাজী এলাকায় 2 ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে একটি লিচুবাহী ট্রাক নওগাঁ থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক ও সহকারী নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়। নষ্ট হতে সে মেন রাস্তা থেকে সাইডে নামে কাজ করতেছিল, তারপরে ওই পিছন থেকে ট্রাকটা এসে ধাক্কা দিলে ট্রাকের ভিতরে কেবিনে থাকা 2 জন আটকে যায় এবং তাদেরকে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে মৃত উদ্ধার করি। আর তাদের আত্মীয় সাথে যোগাযোগ করতেছি। আর একজন আহত হয়েছে, তাদেরকে আমরা দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করছি চিকিৎসার জন্য। চট্টগ্রামের বিবিরহাট কোরবানির পশুর হাটে হাজারো মানুষের ভিড়ে নজর কেড়েছেন চাঁপাইনবাবগঞ্জের খামারি সালমা খাতুন। ছোটবেলা থেকে বাবার গরু পালন দেখে বড় হয়েছেন, এখন নিজে হয়ে উঠেছেন খামারি। সব বাধা ডিঙিয়ে ভবিষ্যতে আরও বড় কিছু করার স্বপ্ন দেখছেন তিনি। আর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ক্রেতারা। চট্টগ্রামের বিবিরহাটে পছন্দের পশু কেনার জন্য ভিড় ক্রেতাদের। হাটে ঘুরতে ঘুরতে এক জায়গায় কিছুটা ভিন্নতা দেখতে পান তারা, আর তা হলো অনেক পুরুষ বিক্রেতার মাঝে একজন নারী বিক্রেতা। তার নাম সালমা। চাঁপাইনবাবগঞ্জ সদরের নাচল ইউনিয়ন থেকে 14টি গরু নিয়ে এসেছেন এই হাটে। আমি ছোটবেলা গরু পালতাম, যখন আমি 3-4-এ পড়তাম তখন আমি গরু নিজেই দেখাশোনা করতাম। বাড়িতে গরু ছিল, নিজে দেখাশোনা করতাম। তারপরে তখন থেকে আমার একটা আগ্রহ। 2016 সালে MA পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন সালমা, কিন্তু করোনা পরিস্থিতিতে চলে যায় সেই চাকরি। পরে নিজের উদ্যোগে গড়ে তোলেন গরুর খামার। তিনি জানান, বাড়িতে অনেক আগে থেকেই গরু ছাগল পালতেন তার বাবা, তা দেখেই উদ্বুদ্ধ হন সালমাও। পৃথিবীতে যা কল্যাণ করে অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে পুরুষ, সেহেতু আমরা নারীকে কোনোভাবে ছোট মনে করব না, আর কোনো কাজেই ছোট না। জীবন মানেই তো বাধা, অতিক্রম করতে পারলেই সফলতা। সালমা খাতুনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। গরু বাজারে এসেও যে একটা নারী উদ্যোক্তা পাবো এটা ভাবি নাই, আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। তো ভালো লাগতেছে, এসে দেখলাম একজন নারী উদ্যোক্তাও আছেন এখানে। আমরা চাই ওনারা চ্যালেঞ্জ অনুযায়ী উনি সফল দিকে এগিয়ে যাক এবং ওনাকে দেখে যেন অন্যরা শিখতে পারে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত হাটে থাকেন সালমা। জানালেন, আইন শৃঙ্খলা বাহিনী ও ব্যাপারীরা তাকে সহায়তা করেন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।